সবাইকে স্বাগত জানাচ্ছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আলোচনার বিষয় আজকে বেনজির আটক ও দুর্নীতির সাত কাহন, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাল মামুন, সমাজ ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই, বেনজির আটক ও দুর্নীতির সাত কাহন, এটি প্রসঙ্গ রেখেছি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিদেশে পলাতক প্রভাবশালী যে আসামিরা রয়েছে তাদেরকে ফেরানোর প্রশ্নটি আবার সামনে এসেছে। আমি যদি খবরটি পড়ি, এরকম খবর, সেটি হলো যে দুর্নীতির মামলায় ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে বেনজির আহমেদকে 12 জুন গ্রেপ্তার করে দুবাইয়ের পুলিশ। এই কথা সরকার জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাকে কত দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে, আদৌ যাবে কিনা, ইতিহাস কি বলছে? আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ফিরিয়ে আনার চেষ্টা তো করতে হবে, এবং সেই চেষ্টাটা তো স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেই দিয়েছেন 30 দিনের মধ্যে তারা আবেদন করবেন। দুবাইয়ের সাথে, মানে ওই দেশের সাথে কিন্তু আমাদের কোনো প্রত্যর্পণ চুক্তি নাই। সো সেখানে একটা চ্যালেঞ্জ আছে। তো প্রত্যর্পণ চুক্তি ছাড়াও আপনি কি কি কাজ করতে হবে, এটা একটা লম্বা লিস্ট আছে। আপনাকে অনেক নথি তৈরি করতে হবে, এবং সেই লিস্টেরও একটা বর্ণনা আমরা সংসদে, উনি যখন বিশেষ ধারায় কথা বলছিলেন এই গ্রেপ্তার সম্পর্কে, তখন উনি বলেছেন কি কি কাজ করতে হবে। তো সেই সব কাজ করার পরে আমাদের আইন কি বলে, তাদের আইন কি বলে, এবং এটা একটা খুব বড় একটা নেগোসিয়েশনের ব্যাপার। সুতরাং এটা সময় লাগবে, সময় নিয়ে দেখি আমরা। গ্রেপ্তার একটা ভালো খবর যে এরকম স্টার অপরাধীকে রেড অ্যালার্টের পরে গ্রেপ্তার করা হয়েছে। সাধারণত রেড অ্যালার্টের পরে গ্রেপ্তারের সংবাদ আমরা খুব একটা পাই না। রেড অ্যালার্টটা কি আসলে? এটা রেড নোটিস, মানে এটা কি এটি গ্রেপ্তারি পরোয়ানা এরকম টাইপের গ্রেপ্তারি কিছু পরোয়ানা নাকি? না, এটা ইন্টারপোল এরকম তো গ্রেপ্তার করতে পারে না। কারণ ইন্টারপোল চাইলে কি বাংলাদেশে এসে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। ইন্টারপোল যেটা করে যে প্রত্যেক দেশের সাথে ইন্টারপোলের একটা কানেকশন আছে। তো রেড নোটিশটা কাদের, মানে যখন দেওয়া হয় তখন আসলে কি উদ্দেশ্যে দেওয়া হয়? ইন্টারপোলকে দেওয়া হয় যে আপনারা ওই যে দেশে পালিয়ে আছে, যদি আমরা জানতে পারি, পুলিশ যদি জানতে পারে, আমাদের এখানে যারা কানেক্ট করে তারা পুলিশ হেডকোয়ার্টারে বসে আছে, তো তারা এই নোটিশটা দেয় যে আমাদের এই লোক আছে, নাম, তার এই অপরাধ, তার বিচার হচ্ছে, এবং আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, এবং তাকে অ্যালার্ট করা হোক যে যে দেশে আছে সেই দেশের পুলিশকে, তারা যেন তাকে গ্রেপ্তার করে। এবং যখন গ্রেপ্তার করা হবে তখন আপনি আলাপ আলোচনা চালিয়ে যেতে পারবেন। এরকম রেড নোটিশ অনেকের নামে আছে, অনেকে পৃথিবীর নানান দেশে আছেন, তাদেরকে গ্রেপ্তার করে আনা সম্ভব হয়নি। গ্রেপ্তারই করে না কোনো দেশ। ধরেন কাউকে যদি আপনি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন, এবং তিনি যদি আমেরিকা বা কানাডায় থাকে, অথবা আরো কোনো দেশে ইউরোপে থাকে, যাদের দেশে মৃত্যুদণ্ড নেই, সুতরাং ওই শুধুমাত্র মৃত্যুদণ্ড দেওয়ার কারণে তারা তাকে গ্রেপ্তার করে আপনার হাতে তুলে দেবে না, বা ওই আলোচনাই করবে না। সুতরাং এখানে অনেক বিষয় আছে। এই যে আপনি কি, তার নামে কি অভিযোগ, আদালত কি বলেছে, আপনি কোনো দ্বন্দ্ব দিয়েছেন কিনা, এবং সেই দ্বন্দ্ব মৃত্যুদণ্ড কিনা, নানান বিষয় নিয়ে। কিন্তু তার বিরুদ্ধে যে বেনজির আহমেদের যে বিরুদ্ধে যে মামলা বা যে অভিযোগ, সেটা তো আর্থিক দুর্নীতি বা আর্থিক অনিয়ম না, তার তো আইসিটির তো মামলা আছে। আচ্ছা, আর্থিক অভিযোগের, মানে এখন আমরা যতটুকু জানতে পারছি যে দুদকের মামলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল বা রেড নোটিশ দেওয়া হয়েছিল। এখন ধরেন আরো মামলা আছে না, তো বেনজিরের লোকজন আইনজীবী থাকবেন, তার কাছে তো আইনজীবী রাখার সক্ষমতা আছে। তো এখন ওইখানকার কোর্টে আইনজীবীকে দিয়ে কি কি করতে পারেন সেসব দেখতে হবে। আপনি সাধারণভাবে ধরেন না, ভারতের সাথে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে না, আমরা কি কাজে দেয় কিনা দেয় না, আমি কি প্রত্যর্পণ করাতে পেরেছি কাউকে? পারিনি তো এখন পর্যন্ত। সুতরাং এগুলো খুবই চ্যালেঞ্জের ব্যাপার, এগুলো ইস্যুস। ভালো খবর, কিন্তু প্রত্যর্পণ করে আনা খুব কঠিন। আমরা তো আর মোসাদের মতো যে নিজে ধরে আনতে পারবো না, তাই না? আমাদের সেই ক্যাপাবিলিটি নাই। ক্যাপাবিলিটি থাকলেও আমরা করতাম কিনা সেটাও একটা প্রশ্ন। কেন মোসাদ যা করতে পারে, তো বাংলাদেশের ইন্টেলিজেন্স তো সেটা করবে না। সুতরাং আমরা আইনানুগভাবে যাব, আইনের পথে যাব। আইনের পথ দিয়ে আমরা হয়তো 30 দিনের মধ্যে আমরা যখন এসব বলবো, তারপরে হয়তো আরো কিছু সময় লাগবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। খুব দ্রুত বেনজির ফিরে আসছেন এরকমটা আমি এখন মনে করতে পারছি না। কতদিন মানে সময় লাগলো, আমি যদি একটু জিজ্ঞেস করি, আপনার কোনো ধারণা আছে কিনা যে বিএনপি সরকার, মানে বর্তমান সরকার যে দায়িত্বে আছে 3 মাসের কিছু বেশি সময়, এবং তার মধ্যে বেনজির আহমেদকে আটক করা হলো, এটি আসলে কতদিনের প্রসেসিং ছিল বলে মনে হয়? না, এটা তো আমরা তো সবাই জানি
বেনজির কখন চলে গেল, মানে বেনজির দেশ ত্যাগ করেছে এবং এয়ারপোর্ট দিয়ে সে চলে গেছে। এটা তো শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই চলে গেছে, তখনই তার নামে এই সব খবরাখবর তাকে আসতে দিয়েই শুরু শুরু করে। হয়েছিল। হ্যাঁ, তাকে দিয়ে শুরু হয়েছিল এবং কালের কণ্ঠে তো সিরিজ রিপোর্ট খবরাখবর শুরু হলো এবং একটা পর্যায়ে কিন্তু সরকার তখন বাধ্য হলো যে তার নামে একটা দুর্নীতির তদন্ত করতে হবে, একটা তদন্ত কমিটি গঠন করা হলো। তখন বেনজির এক ফাঁকে সমস্ত টাকা পয়সা তুলে নিয়ে, যেটা ইন্টেলিজেন্স বলেছে, মানে তথ্য যা বলছে সেটা হলো যে সে তার ব্যাংক আটক করা হলো, ব্যাংক ফ্রিজ করা হলো, কিন্তু দেখা গেলো ব্যাংকে কোনো টাকা নেই, সব টাকা পয়সা তারা উঠিয়ে নিয়ে চলে গেল এবং পুরা পরিবার সহ তারা চলে গেল। এরপরে তো যে অন্তর্বর্তীকালীন সরকার, তখন বোধহয় রেড নোটিশটা করা হয়। তো রেড নোটিশটা তো আমরা অনেক আগেই করেছি। বিএনপি সরকার দুবাই সরকারের সাথে কতটুকু কানেকশনের ভিত্তিতে এটা করতে পেরেছে এটা আমার জানার মধ্যে নাই। এটা আমাদের পাশে যিনি আছেন উনি হয়তো বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় না যে এটা যে বিএনপি সরকারের খুবই একটা উদ্যোগের ফসল এরকমটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। মানে এই ঘটনা বলি তা বলে না, সুতরাং এটা খুব প্রায়োরিটি ছিল, আমরা আনতে চেষ্টা করছি এমন। তার চেয়ে বরঞ্চ তো আমরা দেখি যে উপদেষ্টা পরিষদের সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যত কথা হয়েছে, অন্য কাউকে গ্রেপ্তার করা, তাদের প্রত্যাবর্তন নিয়ে তেমন কোনো কথা কিন্তু আমরা শুনিনি, দেখিও নি। সুতরাং এই 3 মাসে বিএনপি যে সেই স্ট্যান্ড থেকে নতুন স্ট্যান্ডে গিয়েছে, এটা এখনই মনে করার কোনো কারণ নেই। ওকে, আমি আবারও আলোচনায় ফিরে আসবো। আবু আলম মোর্শেদ খান, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনি আসলে ধারণা করতে পারেন কিনা যে আসলে কতটুকু সময়ের মধ্যে এই প্রক্রিয়াটি, মানে তাকে আটক করা হলো, বেনজির আহমেদকে দুবাই পুলিশ আটক করেছে, তার আগের প্রসেসিংটা কি ছিল একটু যদি বুঝিয়ে বলতেন আমাকে, কারণ এই জটিল বিষয়গুলো বুঝি না। আর দ্বিতীয়ত হচ্ছে এই মানে যেটা আবু আলম মোহাম্মদ শহীদ খান বললেন যে খুব বেশি সময় অপেক্ষা করতে হতে পারে, এটি আসলে আশাব্যঞ্জক শোনালো না, মানে এটা খুব কষ্ট লাগলো একটু শুনতে, কারণ বেনজির আহমেদের ফিরে আসার মধ্যে অনেকগুলো আর্থিক অনিয়ম কিংবা অনেক তথ্যের বিষয় রয়েছে। না, একটা জিনিস তো উনি ঠিক বলেছেন যে প্রত্যর্পণ চুক্তি থাকলে তখন বিষয়টা একটু এক্সপেডিট হয় বা তড়িঘড়ি করে হয়। আর আজকেও আমিও যেমন উনি শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর স্টেটমেন্ট, সেটা আমিও নিজেও শুনেছি। প্রসিডিওরগুলো আমরা আশা করি যে দ্রুত ফলো করা হবে। আমার যদি ভুল না করি, সময়টা আমি বলতে পারছি না, বাট মতিঝিলের কোনো একটা হত্যাকাণ্ডের ঘটনা হয়, একজন সন্ত্রাসীকে কিন্তু দুবাই থেকে, সালটাও ভুলে গেলাম, এটা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সময় ভুলে গেলাম, আনা হয়েছিল। সেটা আমার নিকট অতীতের একটা উদাহরণ আমার একটু মনে পড়ছে। দ্বিতীয় হচ্ছে যে একটু যদি পেছনের দিকে যাই, তার আগে একটু বলে রাখি যে 30শে এপ্রিল সম্ভবত সরকার ইন্টারপোলের রিকোয়েস্ট করে এবং তারা রেড অ্যালার্ট জারি করে, এটা বোধহয় একটা তথ্য আমি দেখলাম কোথায়। আর তার একটু আগে যদি যাই আমি, সেটা হচ্ছে যে একদম প্রথম যে ভাষণ স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম সংসদের ইয়েতে, সেখানে কিন্তু এটা একটা প্রায়োরিটি ছিল বিএনপি, যারা পলাতক এবং দোষী সাব্যস্ত হচ্ছে বা যারা ফেসিবাদের দোসর পালিয়ে আছে, তাদের অর্থ এবং তাদের গ্রেপ্তার দুটোই সরকারের একটা প্রায়োরিটি ছিল। তো সেক্ষেত্রে আমি বিশ্বাস করতে চাই যে সরকারের যে এই পরিকল্পনার অংশ, হয়তোবা আমরা সেই ফোকাসটা পাবলিকলি দেখছি না, বাট যেহেতু উদ্যোগটা নেওয়া হয়েছে, অ্যালার্ট জারি হয়েছে, তারপরে এখন সে দুবাইয়ে আটক হলো, এটা নিশ্চয়ই সরকারকে সে জায়গায় একটা সাধুবাদ দিতে চাই। কিন্তু একই সাথে অন্যান্য যারা এই মুহূর্তে পলাতক, আমরা কারো নিরপরাধ, কারো যে কোনোভাবেই আইনের যে ন্যায্য বিষয় সেটা পাক আমরা চাই, কিন্তু আপাত দৃষ্টিতে যারা পালিয়েছে তারা যদি অপরাধী না হতো তাহলে নিশ্চয়ই দেশ ছেড়ে যাওয়ার কথা না। আমরা চাই যে যারা বিভিন্ন কোণে ছড়িয়ে আছে, হয়তোবা প্রত্যর্পণ চুক্তি আমাদের সবার নেই, কিন্তু একটা ইন্টারন্যাশনাল মেকানিজম যেটা ইন্টারপোলের মাধ্যমে হয় এবং যেহেতু একটা সাকসেস স্টোরি তৈরি হলো, আমি দেখতে চাই যে সরকার সেই যারা অপরাধী বিদেশে পালিয়ে আছে তাদেরকে গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটা ত্বরান্বিত করবে। আমার মনে হয় 3টি কারণ এটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে তারা যে অপরাধ করেছে তার বিচার হওয়া দরকার। 2 নম্বর হচ্ছে যে আমরা দেখছি যে বাইরের থেকেও বিভিন্ন রাজনৈতিক উস্কানি এবং কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আর তৃতীয়টা হচ্ছে ভবিষ্যতেও যেন এই ধরনের কোনো অপরাধ কেউ না করে, সেজন্য অপরাধের শাস্তি হওয়া দরকার। আরেকটা হচ্ছে যে যেটা আপনি এই যে প্রক্রিয়াটার কথা যেটা আমরা আলোচনা করছিলাম, আমার মনে হয় যে এক্সাম্পল সৃষ্টিকারী একটা ঘটনা হিসেবে তুলে ধরার জন্য আমি নিশ্চিত যে সরকার আন্তরিক থাকবে এবং যতটুকু ব্যক্তিগতভাবে আমি জানি যে এটা যে নির্ধারিত সময়, সেই সময়ের মধ্যে প্রক্রিয়াটা শেষ করা এবং দ্রুত ফিরিয়ে আনার একটা আমি আশা করি এবং আসলে কিছু তথ্য পেলাম যে সেটার প্রক্রিয়া চলমান থাকবে, সেটা আনা হবে।
কারণ এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে শেখ হাসিনার এই যে ফ্যাসিজমের যে সরকার বা যে যে রিজিম সেটা প্রতিষ্ঠা হওয়ার পিছনে একটা অনেক বড় ভূমিকা এই বেনজির আহমেদের আছে। এবং ঢাকার কমিশনার থেকে শুরু করে র্যাবের মহাপরিচালক থেকে পুলিশের মহাপরিদর্শক, একটা লম্বা সময় কিন্তু এই আওয়ামী লীগের পারপাসে সার্ভ করেছে এবং একই তালে নিজের আখেরও গুছিয়েছে, যে কারণে যেটা আবু আলম শহীদ খান বলেন খুব এক্সেপশনালি তার বিরুদ্ধে তদন্ত কমিটি বা তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে সরকার। কিন্তু ততদিনে তো সে টাকা পয়সা আমরা ওই সময় বড় নিউজও হয়েছে এগুলো নিয়ে ন্যাশনাল মিডিয়া ইভেন। এবং আমার ধারণা শহীদ ভাই যদি ঠিক মনে করে থাকি, আওয়ামী লীগ এই যে অবৈধভাবে লাস্ট নির্বাচনটা করার পরেই এটা শুরু এবং এটা ধাক্কা ছিল, এটা একটা বা তার আগে একটু এক্স্যাক্টলি বলতে পারছি না আমি, কিন্তু এটা এই যে টলমলে যে অবস্থাটা শুরু হয়েছিল তার মধ্যে এটা একটা কারণ ছিল। কোন এক কোরবানি ঈদের আগে 17 লাখ টাকার একটা ছাগলের মধ্যে যে বেনজির এই সব মিলে শুরু হলো, সেটা আরো টালমাটাল অবস্থা তৈরি হলো। একটা জিনিস বোধহয় না বললে নয়, দর্শকরা যদি ভুলে গিয়ে থাকে, যেহেতু আমরা টক শো করছি, নিশ্চয়ই আজকের খবরের কাগজগুলোতে আগামীকাল আসবে, যে হেন কোনো অপরাধ নেই যে এই বেনজির আহমেদ জড়িত ছিল না। আমি কয়েকটা উল্লেখ একটু করতে চাই। যেমন শাপলা চত্বরে আমরা ঘটনা জানি, যদিও যে 58টি বা 60টি হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছিল স্পটে হয়েছে তেমন না, বাট এই ঘটনা কেন্দ্রিক হয়েছে। কিন্তু সেদিনের তার যে অবস্থান মতিঝিলে, আমি কয়েকটা টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছিল, তারই একটাতে আমি নিজেই দেখছিলাম যে সেখানে কিন্তু তার যে উপস্থিতি, পরিকল্পনা এবং তার বাস্তবায়ন, আমরা জানি যে এটা বেনজির আহমেদ জড়িত। দেখেন, গুমের মতো যে ঘটনাগুলো ঘটেছে এবং সবচেয়ে অধিক সংখ্যক বলা হচ্ছে, এটা ডেটা দেখলাম যে 600 যে গুম বা তার অধিক যেটা পাওয়া গেছে সাক্ষ্য প্রমাণ, এর সংখ্যাটা আরো বেশি। তার অনেকগুলো মানে অধিকাংশের সাথেই কিন্তু এই বেনজির আহমেদের নাম, তার যে 3টি পোস্টিং পার্টিকুলারলি র্যাবের মহাপরিচালক হওয়ার সময় জড়িত। এরপরে তার এগেইনস্টে ওই সময়ে বলা হচ্ছে যে 500 to 600 কিলিং, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সেটাও তার সময় ঘটেছে। এরপর যদি ধরি যে আমরা দুর্নীতি, সম্পদ অর্জন, এটা তো এটা মানে টাকার অঙ্কে কত কিছু কিছু ডেটা আমরা পাচ্ছি যে তার মামলা হয়েছে 74 কোটি টাকার, কিন্তু তার আরো 9 কোটি টাকার আরেকটি 31 কোটি টাকা তার ওয়াইফের, তার বাচ্চাদের সাথে আছে। এরপরে আপনি আরেকটা বিখ্যাত ঘটনা ছিল তার সাভানা, বোধহয় আমি এক্স্যাক্টলি বলে গেলাম, মাদারীপুর গোপালগঞ্জে তার সাভানা রিসোর্ট, গাজীপুরে তার সহায় সম্পত্তি, এরপরে জমির তো অগণিত জমি, ফ্ল্যাট, গুলশানে, এটা আমি ওইদিকে যেতে চাই না, 11,000 কোটি টাকার সম্ভবত একটা হিসাব আমরা দেখেছিলাম কোন এক সময়। 11,000 কোটি টাকার সম্পদ এবং পাসপোর্ট না নেয়া থেকে শুরু করে সরকারি চাকরিতে কেউ ডেপুটেশনে গেলে, উনি দীর্ঘদিন সরকারি চাকরি করেছেন, সেটাকে ফাঁকি দেওয়া। সবচেয়ে ওই সময়ে যেখানে প্রোটেকশন দেওয়ার কথা আওয়ামী লীগ বলেছে, সেই যে সংখ্যালঘু সম্প্রদায় আমাদের, তাদের জমি দখলে কিন্তু সে চ্যাম্পিয়ন ছিল। এবং আমরা কি ভুলে যাচ্ছি যে তার বোধহয় যেটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা না বললেই নয়, সেটা হচ্ছে যে পিএইচডিটি ওনাকে দেওয়া হয়েছিল নিয়ম বহির্ভূত হবে, এবং এখন দেখা যাচ্ছে যে সেই পিএইচডি আসলে যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি। এবং শুধু তাই না, আমরা বোধহয় শুনেছিলাম যে বোধহয় 7-8টা দেশের মতো পাসপোর্ট তার, এবং যে বললাম টালমাটালে একটা পয়েন্ট যোগ করে বিরুদ্ধে যান, সেটা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা, যেটাও কিন্তু আওয়ামী লীগকে বড় ধরনের বেকায়দায় ফেলেছিল। যে এই 30 সেকেন্ড সময় আমাকে দেন, যে এই বেনজিরই কিন্তু আওয়ামী লীগের পতনের একটা সিঁড়ি তৈরি করেছিল এবং আওয়ামী লীগের যে দুর্নীতি, অপকর্ম, অপশাসন, তার একটা প্রতীক হয়ে উঠেছিল বেনজির আহমেদ। তো তাকে ফিরিয়ে আনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারোগেট করলে অনেক ধরনের তথ্য, যেটা বলছিলাম আসলে আমি যতখানি আগ্রহ নিয়ে শুরু করেছিলাম আবু আল মোহাম্মদ শহীদ খানের এই দীর্ঘসূত্রতার কথা শুনে একটু মন খারাপ হয়েছিল। তারপরও কতদিন লাগতে পারে বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে, কিভাবে কি প্রক্রিয়া তাকে ফিরিয়ে আনা হবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনায় ফিরে আসছি। দর্শক থাকুন দেশ সাম্প্রতিকের সাথে। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ারবার। সোনিয়া হক আপনাদের সাথে আছে, আবু আলম মোহাম্মদ শহীদ খান, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন, দুজনেই আছেন আমার সাথে। আমি আলোচনায় ফিরতে চাই। আলোচনার বিষয় আজকে বেনজির আটক ও দুর্নীতির 7 কাহন নিয়ে আমরা কথা বলছিলাম। দুর্নীতির যে বিষয়গুলো রয়েছে, আর্থিক মামলা, বিশেষ করে আর্থিক অনিয়মের ক্ষেত্রে যারা আছে এখন পর্যন্ত, তাদের ক্ষেত্রে কি হবে? এস আলমের আমরা জানি যে টাকা পাচারের একটা বিশাল বড় বিষয় আছে রয়েছে, পিকে হালদার সহ অনেকে এখন পর্যন্ত পলাতক রয়েছে যারা দেশের মধ্যেকার অর্থ দেশের বাইরে পাচার করেছে। আমি এই অংশেও আবু আলম মোহাম্মদ শহীদ খানকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বাংলাদেশের অতীত অভিজ্ঞতা যেটা বলে যে, আপনি যেটা বলছিলেন, আসলে ইন্টারপোলের রেড নোটিশ জারি করানো এক বিষয় আর পলাতককে দেশে ফেরানো আরেক বিষয়।
এবং ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিসের তালিকায় এখন পর্যন্ত 59 বাংলাদেশের নাম রয়েছে, যেখানে অনেক ধরনের আসামি রয়েছে, হত্যা মামলার আসামি রয়েছে, শীর্ষ সন্ত্রাসী রয়েছে, অনেকেই আছে। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আরাফ খান নামে রবিউল ইসলাম, যিনি দুবাইয়ে যেখানে অবস্থান করছিলেন, এবং তাকে ফেরানোর এক ধরনের নোটিশ আছে। আমরা আরাফ খানকেই ফেরাতে পারিনি, সেক্ষেত্রে বেনজির আহমেদকে কিভাবে ফেরাবো? আশা তো করতে পারি। না, আশায় আশায় ঘর বাঁধতে তো পারতে হবে, মানে আশা তো করতেই হবে। এবং একটা জিনিস হলো যে আপনি যদি সরকার যদি বেনজিরকে ফিরিয়ে আনতে পারে এবং তাকে বিচারের সম্মুখীন করতে পারে, তাহলে তো এটা একটা বড় সাফল্য। যে আপনি যে সব বিষয়ে আলোচনা হচ্ছে সেসব বিষয়ে প্রমাণক দিয়ে প্রমাণ করা যায় না এই ধরনের দুর্নীতি করলে বা এই ধরনের অপরাধ করলে বা আইন ভঙ্গ করলে, হত্যা করলে, যেটা অলরেডি ডক্টর মামুন অনেক বিষয়ে উল্লেখ করলেন না। বেনজির তো আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছিলেন, তাই না? র্যাবের উপর যখন নিষেধাজ্ঞা হয়, যে কজন র্যাবের কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা ছিল তার মধ্যে বেনজির 7 জনের মধ্যে, এবং তিনি তখন র্যাবে ছিলেন না, আইজিপি ছিলেন, তারপর তার নিষেধাজ্ঞা ছিল। এবং তখনও কিন্তু একটা আমেরিকা যাওয়া নিয়ে একটা নাটক হয়েছিল, বাইরে যেতে দেয়নি, বাট নিষেধাজ্ঞার লোক গেল এবং করলো। মানে এগুলো ধরেন আন্তর্জাতিক মহলে কখন কি ঘটে এগুলো তো আমরা লক্ষ্য করি। তো এখানে আরাফ খানকে তো আমরা আনতে পারিনি, কারণ তার পাসপোর্ট জটিলতা, তার বাংলাদেশি পাসপোর্টে নেই। এবং আরেকজন ছিল জিসানকে কিন্তু আমরা লোকেট করতে পারিনি, মানে তার ব্যাপারে তথ্য চেয়েছিল পুলিশের কাছে, তখন পুলিশ তথ্য দিতে পারেনি, যার ফলে তাকেও আনতে পারিনি। আমরা আনতে পেরেছি একজনকে মাত্র, মহসিন মিয়া তার নাম। ওইটা এই যে শিবপুর উপজেলা পরিষদের হারুন চেয়ারম্যান সাহেব, ওনাকে হত্যার 3 জন আসামির নামে নোটিশ করা হয়েছিল, তার মধ্যে মহসিন মিয়াকে কেবলমাত্র ফেরত আনা গেছে। মানে এই সহযোগিতা, এটা হলো যে দুই দেশের মধ্যে চুক্তি না থাকুক, সহযোগিতা, সম্পর্ক, এমনকি শীর্ষ পর্যায়ের কথাবার্তাও বলতে হতে পারে। যদি আপনি সেরকম গুরুত্ব দিতে চান, তাহলে একেবারে শীর্ষ পর্যায় থেকে তাদের টপ লেভেলে কথাবার্তা বলতে হবে এবং প্রমাণক দিতে হবে যে না, তাকে হি ইজ ওয়ান্টেড এবং তিনি বাংলাদেশে আসলে ন্যায় বিচার পাবেন, এটা প্রতিশ্রুতি দিতে হবে। এবং তার বিরুদ্ধে কোনো যে মামলাগুলো করা হচ্ছে এগুলো মিথ্যা মামলা নয় এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না। কারণ বেনজির সাহেব তো তার উকিল, তার যে লয়ার্স, তাদেরকে দিয়ে তো চেষ্টা করবেন যে প্রমাণ করতে যে এটা 5ই আগস্টের পট পরিবর্তনের পরে এই মামলা টামলা হয়েছে, যেটা একটু দুর্বল হবে। কারণ শেখ হাসিনার আমলেই তার নামে এই ইনকোয়ারি শুরু হয়, তখনই তিনি দেশ ত্যাগ করেন। উপদেষ্টা পরিষদ যখন ছিল, সরকার ছিল ডক্টর ইউনূসের, তখন রেড নোটিশ জারি করা হয়েছে। সুতরাং বিএনপির জন্য কিছু সুবিধাজনক অবস্থা আছে, মানে এই সরকারের জন্য, বেনজিরের ক্ষেত্রে স্পেশাল কিছু সুবিধা আছে। এবং যেহেতু লোকেট করা গেছে, যেহেতু তিনি গ্রেপ্তার হয়েছেন, আর অনেক লোক আছে যে আপনি 59 জন, তার মধ্যে অধিকাংশ লোকেট করা যায় না। এই যে পিকে হালদার ওখানে আটক আছে, এখন জামিন পেয়ে কোথায় আছে, এটা লোকেট করতে গেলে আপনি লোকেট করতে পারবেন না। এবং পিকে হালদার বা এসালামের নামে কিন্তু এরকম রেড নোটিশ আছে, ওই তালিকা আমি জানি না, ওই তালিকায় সম্ভবত তারা নেই। সুতরাং ওনারা রেড নোটিশের বাইরে। ওনাদের জন্য এখন আপনি তাহলে মামলা করেন, মামলা ঠিকমতো পরিচালনা করতে হবে, মামলাতে আদালতে যেতে হবে, আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু করতে হবে, ওয়ারেন্ট ইস্যু করার পরে আপনি তখন একটা রেড নোটিশ জারির চিন্তা ভাবনা করতে পারেন। সো সরকার কত দূরে যাবে এটা তো আপনাকে অপেক্ষা করতে হবে। এখনই বলে দেওয়া যাবে না যে সরকার সবাইকে ফেরত আনার চেষ্টা করবে এবং সবাইকে ফেরত আনতে পারবে। ওকে, আবারও সেই আলোচনায় ফিরে আসি। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছে আসি। সেটি হলো যে বেনজিরের ক্ষেত্রে আলাদা যে সুবিধার কথা বলছিলেন মোহাম্মদ শহীদ খান, যে এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলে সেটি এই ইন্টারিমের আগে, মানে জুলাই অভ্যুত্থানের পূর্বেই তার বিরুদ্ধে অভিযান, মানে তদন্ত শুরু হয়েছে, সেটি আমাদেরকে বাড়তি কোনো সুবিধা দিবে কিনা? এবং সেই সাথে যে পলাতক যারা রয়েছেন, পার্শ্ববর্তী দেশেও এখন অনেকেই পলাতক রয়েছেন, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হিসেবে আছেন, সেক্ষেত্রে তাদের সাথে তো আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে, সেটিকে কি আমরা কাজে লাগাতে পারবো কিনা? একটা জিনিস একটু জাস্ট প্রসিডিউরালি অ্যাড করি। ওই আমরা যেটা ইয়ের কথা বলছি, যে আপনি বারবার যেটা জানার চেষ্টা করছেন যে প্রসিডিউরাল ইস্যুটা কি, রেড নোটিশটা একদম যখন কোর্ট থেকে যায় তখন এটা জারি হয়। আর ইন্টারপোল তো কোনো পুলিশ নেই, এটা বেসিক্যালি ইনফরমেশন শেয়ারিং সিস্টেম, এবং ওই দেশের ইন্টারপোল ইনফর্ম করে দেয় রিকোয়েস্ট করলে যে তার এই তথ্য, এই ঘটনা, তার ছবি এটা, ফিঙ্গারপ্রিন্ট এটা, তার অ্যাড্রেস এটা, পাসপোর্ট নাম্বার এটা, এইভাবে। এবং যেখানে যেটা দেখলাম যে আসার কথাটা বলার জন্যই বলছি যে ঠিক পাসপোর্ট না দেখে বলা হচ্ছে যে যদি ঠিক হয়ে থাকে
যে এআই ক্যামেরায় ফটো সিস্টেম মিলে যাওয়াতে ধরেছে। আগে যেমন আপনাকে ইমিগ্রেশন ডেস্ক পর্যন্ত যেতে হতো, যে ইমিগ্রেশন ডেস্কে গেলে তারপরে ইমিগ্রেশন অফিসার চেক করতো, আইডেন্টিফাই করতো। এবং আমরা জানি ইন্টারন্যাশনাল ট্রাভেল করি, যে ট্রানজিট খুব কুইকলি একটা সিকিউরিটি চেক বেসিক্যালি, এবং সেখানে কিন্তু পাসপোর্ট দেখে না। আমি এই জন্য উল্লেখ করলাম ঘটনাটা, যে যখন আপনি ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন, যদি আপনি দুবাইতে, হি ওয়াজ নট ইন্টেন্ডেড টু গেট ইনটু দুবাই, প্রবাবলি সিঙ্গাপুর ওর ব্যাংকক বলা হচ্ছে, বা থাইল্যান্ডে। তো আগে যেটা হতো যে আপনি পাসপোর্ট নিয়ে যেতে হয়, তারপরে পাসপোর্ট নিয়ে গেলে তারপরে আপনার পাসপোর্টটা মিলিয়ে দেখে। কিন্তু এখন কিন্তু সিস্টেম অনেক ইমপ্রুভ করেছে, এবং এআই ক্যামেরাতে ওই ছবি বা ওই ইমেজ মিলে যাওয়ার কারণে, ওই সিকিউরিটি সিস্টেমে অ্যালার্ট আসার কারণে কিন্তু তাকে ধরা গেছে। এটার সুবিধা অসুবিধা দুটোই আছে। একটা হচ্ছে যারা বিভিন্ন দেশে পালিয়ে গেল, তারা এখন চিন্তা করবে যে তার মানে এয়ারপোর্ট গুলো এখন যে প্রক্রিয়া তারা ম্যানুভার করতো বা এয়ারপোর্টের সিস্টেম ম্যানুভার করতো, সেটা ডিফিকাল্ট হয়ে গেল। আসার কথাটা হচ্ছে যেটা আপনি বললেন, যে সত্যি যদি এআই সিস্টেম এখন ইন্টিগ্রেটেড থাকে, তাহলে কিন্তু আপনি আমাদের এই ট্রাফিক মোড়ের এই ক্যামেরাও আপনি আসলে আপনার চেহারা চলে আসবে। তার মানে বাইরে যারা অপরাধী বিভিন্নভাবে অবস্থান করছে, তাদেরকে ধরা রিলেটিভলি ইজি। আবার তারা যদি এই সিস্টেমের বাইরে থেকে হাইড করতে চায়, তাহলে এটা ডিফিকাল্ট, এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। কিন্তু এই প্রক্রিয়াতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে সবার, শহীদ ভাই যে কথাটা বললেন, শুধুমাত্র কিন্তু রেড অ্যালার্ট না, আরো কয়েকটা এখানে আমি জাস্ট চেক করতেছিলাম যে এখানে যেমন রেড অ্যালার্টের আগে আপনার ইয়েলো অ্যালার্ট থাকে, ব্ল্যাক থাকে, গ্রিন থাকে, নানান ধরনের সিস্টেম থাকে, যেগুলোতে আপনি ইনফরমেশনগুলো অন্তত শেয়ার করতে পারবেন। যে জায়গাটা আমি যেতে চাচ্ছিলাম ওনাকে জাস্ট কমপ্লিমেন্ট করার জন্য, যে কোর্টের তো একটা লম্বা প্রক্রিয়া, তারপরে একটা ফিনিশিং প্রক্রিয়ায় গেলে ওই হিয়ারিংটা ওই পর্যন্ত হতে হয় যে না তার এভিডেন্স এটা আছে বা মামলা, তার অনেক মামলা তো আমাদের ডিল করতে হচ্ছে। শুধু 59 জন যেটা আপনার নাম্বারটা বলেন সেটা তো না, অনেক। কিন্তু যেটা আমরা করতে পারি, যে জায়গায় আমি যেতে চাচ্ছিলাম, যে এখানে সরকারের সদিচ্ছা দেখতে চাই যে ব্লু নোটিশ দিয়ে বা ইয়েলো নোটিশ দিয়েও কিন্তু ইনফরমেশনটা ছড়িয়ে দেওয়া যায় বা কোনো তথ্য সংগ্রহ করা যায়। আর যদি সেটা না হয়, যে কাউকে ধরতে গেলেই রেড নোটিশ দিতে হবে, তাহলে এই প্রক্রিয়াগুলো ত্বরান্বিত করা দরকার, যেন আমরা ব্যক্তিদের ফেরত আনতে পারি। আর একটা হচ্ছে যে আপনি যেটা ওনাকে আরেকটা জিনিস বলতেছিলেন, যে এই টাকা ফেরত আনা একটা বড় ঘটনা। আমি বিরতির পরে এটা শুনবো, কারণ এটাও বড় ঘটনা, বড় খবর এবং বড় আলোচনা। দর্শক, আরেকটা বিরতি নিয়ে দেশ সাম্প্রতিকে ফিরে আসছি, সঙ্গে থাকুন। দেশ সাম্প্রতিক নিবেদন করছে আড়াই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার। সোনিয়া হক আপনাদের সাথে আছি। বেনজির আটক ও দুর্নীতির সাত কাহন, এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। দুর্নীতি অর্থাৎ আর্থিক দুর্নীতি, এবং সেই সাথে আরো বেশ কিছু দুর্নীতি, অনিয়ম জড়িত, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম আলোচকদের সাথে। আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন আমার সাথে যুক্ত আছেন। টাকা ফেরত আনা এই বিষয়টি নিয়ে যুক্ত করেছিলেন, বক্তব্য শুরু করেছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ মামুন। যেহেতু এই অভিযুক্তদের বিরুদ্ধে সবই টাকার মামলা এবং বিশাল বিশাল অঙ্কের টাকার মামলা, আমরা যতটুকু জানি যে দেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে এই মানুষগুলোর জন্য, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটাই হচ্ছে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির মামলা। টাকাগুলো শেষ পর্যন্ত, মানে মানুষ ফেরত আসলো, অভিযুক্ত ফেরত আসলো, কিন্তু টাকাগুলো ফেরত আনা যায় কিনা শেষ পর্যন্ত, আপনার অভিজ্ঞতা কি বলে? প্রথম কথা যে আপনি একটু কারেকশন করি, এটা আমার জাস্ট কমপ্লিমেন্টও বলতে পারেন, যে এদের বিরুদ্ধে শুধুমাত্র টাকা পাচারের মামলা না, এদের মধ্যে হত্যা, গুম, ধর্ষণ, খুন সব ধরনের মামলা আছে। বাট একটা বড় শ্রেণীর বিপক্ষে মামলা বা অভিযোগ হচ্ছে যে দেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা। তিনটা জিনিস উল্লেখ করি। একটা হচ্ছে যে প্রধানমন্ত্রী রিপিটেডলি উল্লেখ করছেন যে টাকাটা আমরা ফেরত আনতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা ক্ষুদ্র অংশ ফেরত এসেছে। টাকা ফেরত আনার প্রসিডিওর যদি আমরা বলি, সেটা প্রথমত তো এটা ইনভেস্টিগেশনের পরে ইন্টারন্যাশনাল এটা মুভ করা যায়, কোর্ট প্রসিডিং এর প্রয়োজন হয়, সেই ভার্ডিক্ট নিয়ে তখন আপনি কন্ট্যাক্ট করবেন ওই দেশের সাথে, আপনার দেশের কোর্টের ল নিয়ে। ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো যেগুলো আছে তাদের সাথে আপনার কোঅপারেশন প্রয়োজন। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আপনি যে দেশে নিশ্চিত হচ্ছেন যে আপনার টাকা পাচার হয়েছে, সেই দেশের সরকারের সাথে আপনার দৃশ্যত যে আমরা নেগোসিয়েশন দেখি সেটি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর বাইরে পর্দার আড়ালে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এবং নেগোসিয়েশন থাকে, সেটা আসলে টাকা ফেরত আনতে সাহায্য করে। যেটা দিয়ে শুরু করেছিলাম, যে যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বারবারই উল্লেখ করছেন, বারবারই বলছেন এই টাকায় এই হতো, এই সামাজিক সুরক্ষা কর্মসূচি, অবকাঠামো উন্নয়ন বা বাজেটের এত অংশ হতো, সেটা আমরা দেখতে চাই যে সেটাকে গুরুত্ব দিয়ে করা উচিত। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে এই ধরনের টাকা পাচারের যে ঘটনাগুলো ঘটছে, আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে এখানে, তার যিনি চেয়ার, তার সাথে দুবার কথা বলারও সুযোগ হয়েছে আমার।
তো তারা এগুলোকে স্ক্রুটিনি করছেন এবং এটা একটা প্রক্রিয়া চলমান। কিন্তু যেটা আমি দেখতে চাই যে যেটা রাষ্ট্রের সরকার প্রধানের যে ইচ্ছা বা সাধারণ মানুষের যে ইচ্ছা, তার প্রতিফলন যেন তাদের কাজে হয় এবং দ্রুত এই ধরনের মানি লন্ডারিং এর যে ইস্যুগুলো আছে সেগুলোকে ফেরত আনার ব্যবস্থা করা। তৃতীয় যেটা ইম্পর্টেন্ট সেটা মনে করি যে আমি এটার সঙ্গে এই অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর বাইরে আমি যেটা দেখতে চাচ্ছিলাম বা আমার সাজেশন থাকবে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডেডিকেটেড উইং থাকা উচিত, যারা সারা বিশ্বে যারা আমাদের ডিপ্লোম্যাটরা ছড়িয়ে আছে। এটা তো নির্দিষ্ট কয়েকটা দেশে গেছে, আমার সংখ্যাটা অথবা 15-20টা দেশে হবে। সব দেশে যদি আমাদের কাউন্সিলর বা এমবাসি নাও থাকে, কোনো না কোনো ফর্মে ওই দেশের সাথে এই লবিংটা করতে হবে। 3টে লাভ এটাতে। একটা হচ্ছে যে আপনার টাকা শুধু ফেরত আসবে না, যে অপরাধীরা যদি ওখানে গিয়ে ওই টাকা ব্যবহার করে সেটা নিশ্চিত করা যাবে। দ্বিতীয়ত এই টাকাগুলো আপনি ফেরত আনতে পারবেন। এবং তৃতীয়ত বারবারই যেটা বলছি যে এই যে ভালনারেবিলিটি, যে ক্রাইম করলে তার বিচার হয় সেটা নিশ্চিত করা যাবে। এই টাকাগুলো তো তারা ফেলে রাখেনি। না না, ও ফেলে না রাখলে তো এটা তো এপ্রিহেন্ড করা মুশকিল যে তারা ফেলে রেখেছে না ওখানে ব্যবসা করছে, কিন্তু এটা তার হাতে হাতে ঘুরছে না। টাকার অ্যামাউন্ট গুলো বিলিয়ন বিলিয়ন ডলার তো আপনি আর কারো হাতে দিতে পারছেন না। এই টাকাগুলো তো ঘুরছে, কত সার্কুলেট হচ্ছে, সেই সার্কুলেশন ট্র্যাক করা সম্ভব এবং ইন্টারন্যাশনাল সিস্টেমে আরো বেশি সম্ভব। যে কারণে আমি জোর দিলাম যে কোনো কিছু চেয়ে ডিপ্লোম্যাটিক লবিং বা পলিটিক্যাল লবিংটা খুব ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন আমরা এড়িয়ে যাচ্ছিলাম, সেটা একটু ভারতের প্রসঙ্গে বলি আমি, যে আপনি বলার চেষ্টা করছেন। গতকালকে ভারতের দীনেশ ত্রিবেদী আসার পরে যে স্টেটমেন্টটা দিয়েছেন, এটা কতটুকু গ্রহণযোগ্য প্রশ্ন থেকে যাবে। এক মানুষ ফুটবল টিম, ক্রিকেট টিম বানিয়ে দিয়েছেন, সেটি করতে গেলে আমি ধরে নিচ্ছি এটা না গুডউইল, ডিপ্লোম্যাটিক ভাষায় কোনো অ্যাকসেপ্টেড না, প্রতিবাদ জানায়, কিন্তু তা করতে গেলে ওই যে সম্পর্ক উনি দেখছেন, সেটা টাকা হোক বা অপরাধী হোক, ভারতকে এই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। কারণ আগে পালিয়ে গেছে পলিটিক্যাল অ্যাসাইলাম এক জিনিস, আর এবার আপনি আর্গুয়েবলি 2000 লোককে আপনি হত্যা করেছেন, 30,000 লোককে নির্যাতন করেছেন, পঙ্গু বানিয়েছেন, অন্ধত্ব দিয়েছেন, তাদেরকে আপনি তাদের প্রধান সহ ওখানে বসিয়ে রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন, সেটা বোধহয় একটা বড় ভেবে দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন। আমি চলে যেতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান। এই প্রসঙ্গটিতেই যে আমরা যে শুরু করেছিলাম আলোচনা, যে বেনজিরকে আটকের মধ্য দিয়ে বিদেশে বা দেশের বাইরে যারা পলাতক আছে তাদেরকে সেসব বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পলাতক আসামি যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার প্রশ্নটি আরো একবার সামনে এসেছে। এই বেনজির আহমেদকে আটকের মধ্য দিয়ে ওই বিষয়গুলো প্রভাবিত হবে কিনা আপনার মতামত? না, নিশ্চয়ই প্রভাবিত হবে। আপনি এখন একটা সাকসেস তো আপনাকে আরো অন্যান্য সাকসেস করতে উৎসাহিত করবে। সো কে কোথায় আছে লোকেট করা আর কি। প্রথম কথা হলো লোকেট করা, এবং সেই লোকটিকে ভুল করতে হবে। সেই লোকটি যদি কোথাও চুপচাপ লুকিয়ে থাকে, একেবারে চুপচাপ, বা কোনো জায়গায় কোনো সারা শব্দ করছে না, তো তখন তো লোকেট করতে পারবেন না। আপনি আপনার দেশেই যদি কেউ লুকিয়ে থাকে, আপনি লোকেট করতে পারবেন না। আমাদের দেশেও কেউ কেউ থাকতে পারেন লুকিয়ে, যারা অন্য দেশে ওয়ান্টেড, বা অন্য দেশে তারা অন্য কোনো উদ্দেশ্যে এই দেশে আছেন। একটা মসজিদের আছেন, নামাজ পড়তেছেন, নামাজ পড়াচ্ছেন। এই দেশে তো অনেকে এরকম পালিয়ে থাকা জীবন যাপন করেছেন, তাই না? তো সেগুলো কিন্তু খুব জটিল জিনিস, এবং এই জটিল জিনিসের মধ্য দিয়ে আপনার সেরকম একটা সক্ষম দপ্তর দরকার, যেটার কথা আলোচনা হচ্ছে, যে কারা এই লোকেশনটা করবে। এক সময় করা হয়েছিল, কিন্তু খুব একটা কাজ করতে পারেনি। কিন্তু অনেককে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এদের খুঁজে বের করতে হবে, লোকেট করতে হবে। বিশেষ করে বঙ্গবন্ধুর হত্যার যারা ফাঁসির আসামি ছিলেন তাদেরকে লোকেট করার চেষ্টা করেছে, না পারেনি, তো পারলেও আবার আনা যায়নি। তো এই জন্য এগুলো খুব কঠিন কাজ, এবং এই কঠিন কাজ করার মতো জনবল থাকতে হবে, এবং ওই সম্পর্কটা থাকতে হবে দেশের সাথে দেশের সম্পর্ক। তো ওই কূটনৈতিক সম্পর্ক না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। যে পাচারকৃত টাকা ফেরত আনা, এটা শুনতে খুব ভালো লাগে, আপনি এটার উপরে একটা বক্তৃতাও দিতে পারেন, এটা জনসন্তুষ্টির জন্যও বলতে পারেন, বাট এখন পর্যন্ত রেকর্ডটা কি? আমরা কত বিলিয়ন বিলিয়ন ডলারের কথা বলি যে পাচার হয়ে গেছে, আর কত টাকা আমরা মিলিয়ন ফেরত আনতে পারি না, তাই না? সুতরাং এই টাকা ফেরত আনাও একটা বড় চ্যালেঞ্জ। আপনি যেটা বলছিলেন যে টাকাটা তো ব্যাংকের মধ্যে নাই, টাকা তো কোনো অ্যাসেটের মধ্যে আছে, অমুক জায়গায় আছে। এবং কিছু কিছু দেশ আছে আপনাকে টাকা দিলে নাগরিকত্ব দেয়, তো ওরা তো জানে, ওরা তো বাংলাদেশ সম্পর্কে জানে যে আপনি কানাডিয়ান একটা এক্সাম্পল, আপনি কানাডিয়ান নাগরিকত্ব পাবেন যদি ইনভেস্টমেন্ট করেন। কি ইনভেস্টমেন্ট করবেন? আপনি মিনিমাম 400,000, 500,000 বা $1 বিলিয়ন ইনভেস্ট করতে হবে। টার্কি তো সেই সুবিধা দিচ্ছে এইসব দেশ, মালয়েশিয়া দিচ্ছে সেকেন্ড সিটিজেনশিপ। তো তার মানে কি তারা জানে বাংলাদেশ থেকে আপনি সেকেন্ড সিটিজেনশিপ নেওয়ার জন্য কোনো টাকা কেউ নিতে পারবে না, তাহলে এরা নাগরিকত্ব পায় কিভাবে? নিশ্চয়ই নিয়ে যাচ্ছে। ওই দেশের লোকেরা জানে, সো তারা
তাদের মানে স্বচ্ছ রাখার জন্য যেটা বলে যে আপনি হাতে করে ব্যাগে করে নিয়ে আসেন না ভাই, আপনি ব্যাংকের মাধ্যমে পাঠান। তো invest করে দেন। দুবাই কিন্তু একটা জায়গা, দুবাই ইজ আ হাব, যেখান থেকে পৃথিবীর সব দেশে টাকা যাচ্ছে, টাকা পাচার হচ্ছে। তো আপনি কয়টা টাকা ঠেকাবেন? ঠেকানো খুব কঠিন। এটার চেয়ে বরঞ্চ পাচার যাতে না হয়, আপনার ইন্ডাস্ট্রি নাই, আপনার ইন্ডাস্ট্রি হলো 10 কোটি টাকার, আপনি তাহলে 500 কোটি টাকা লোন দেন কেন ভাই? তার মানে 490 কোটি টাকা নিয়ে তুমি ভাগো, বা আমাদের 50 কোটি টাকা দেও, বাকি টাকা নিয়ে ভাগো, বা কোথাও নিয়ে চলে যাও। Exactly. এত সহজ হয়ে গেছে কেন? অন্যরা যারা অনেকেই আছেন যাদের কিন্তু বিদেশে অত টাকা নেই, সম্পদটা দেশেই করেছেন। বেনজিরের কিন্তু বাংলাদেশের সম্পদ দিয়ে 11,000 কোটি টাকা বাইর করছেন আপনারা, সেটাই। কিন্তু বিদেশের সম্পদ বিদেশি সম্পত্তি এখনো হিসাব পাওয়া যায়নি। অসংখ্য ধন্যবাদ আবু আলম মোহাম্মদ শহীদ খান। তারপরে প্রত্যাশা ধরে রাখি, আমরা আশাবাদী মানুষ। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ধন্যবাদ জানাতে চাই আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে। আর আপনারা যারা এতক্ষণ ছিলেন দেশ সাম্প্রতিকের সাথে, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।